ওষুধ কিভাবে কাজ করে তা বোঝার জন্য আজকে আমরা একটি উদাহরণ হিসেবে বহুল ব্যবহৃত প্যারাসিটামল নিয়ে কথা বলব। প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ। এটি একাধারে অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ ব্যথা ও জ্বর নিরাময়ে কাজ করে। বিজ্ঞানীদের মতে অন্যান্য ব্যথানাশকের মতো প্যারাসিটামলও মানবদেহের কক্স নামক একটি এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে। প্যারাসিটামলের কার্যপ্রণালী বুঝতে হলে আগে দেহের ব্যথার কার্যকরণ জানতে হবে। দেহের ভেতরে বা বাইরে প্রদাহের কারণ সৃষ্টি হলে তা মানব কোষের আবরণী থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড নামক রাসায়নিক তৈরি করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড পরে মানব দেহের কক্স নামক এনজাইমকে সক্রিয় করে, যার ফলে তৈরি হয় আরেকটি রাসায়নিক উপাদান প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনই দেহে প্রদাহ, ব্যথা ও জ্বরের জন্য দায়ী। প্যারাসিটামল কক্স এনজাইমকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয়, যার ফলে ব্যথা ও জ্বর উপশম হয়। প্যারাসিটামল মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করার মাধ্যমে ব্যথা উপশমের ভূমিকা রাখে। দেহে যখন প্যারাসিটামলের কার্যকারিতা শেষ হয়ে যায় তখন তা লিভারে পৌঁছায়। লিভারে প্রবেশের পরে কনজুগেশন নামক বিক্রিয়ার মাধ্যমে প্যারাসিটামল নিষ্ক্রিয় হয়। এরপর মানবদেহের কিডনি ছাঁকনির মতো কাজ করে নিষ্ক্রিয় প্যারাসিটামলকে দেহ থেকে বের করে দেয়। অন্যান্য ব্যথানাশকের তুলনায় প্যারাসিটামল খুবই নিরাপদ, তবে অতিরিক্ত ব্যবহারে কিডনি ও লিভারের ক্ষতির সম্ভাবনা থাকে। আমরা যখন কোনো ওষুধ নেই, সেটা হতে পারে মুখে, ইনজেকশন অথবা চামড়ার উপরে, ওষুধটা কাজ করার জন্য অবশ্যই এটির অ্যাবজর্পশন হতে হবে। ওষুধের অ্যাবজর্পশন বলতে বোঝায় কোনো ওষুধ খাওয়ার পর তা পাকস্থলী ক্ষুদ্রান্ত পার করে রক্তে যাওয়ার যে জার্নিটা, এটাই হচ্ছে ওষুধের অ্যাবজর্পশন। মুখে খাওয়া হয় এমন অনেক ওষুধই পাকস্থলীতে গিয়ে ভেঙে যায়, আবার কিছু ওষুধ একদম না ভেঙেই ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়। যেমন বেশিরভাগ গ্যাস্ট্রিকের ওষুধই এন্টারিক কোটেড করা থাকে, যাতে করে এটি পাকস্থলীতে না ভেঙে ক্ষুদ্রান্তে গিয়ে ভাঙে। আর ওষুধের অ্যাবজর্পশন হওয়ার সবচেয়ে কমন জায়গাটাই হচ্ছে এই ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। ওরালি যত ওষুধ খাওয়া হয় সবই পোর্টাল ভেনাস সিস্টেম দিয়ে লিভারে গিয়ে পৌঁছায়। এখানে কিছু ওষুধ রক্তে যাওয়ার আগে বিক্রিয়া করে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যাকে আমরা বলি ওষুধের ফার্স্ট পাস ইফেক্ট। অথবা কিছু ওষুধ পিত্তরসের সাথে বিক্রিয়া করে শরীর থেকে বের হয়ে যায়। এরপর বাকি অ্যাক্টিভ ড্রাগগুলো লিভার থেকে বের হয়ে রক্তনালী এবং টার্গেট অর্গানে গিয়ে পৌঁছায়। আবার কোন ওষুধ যখন ইন্ট্রাভেনাস ইনজেকশন আকারে দেওয়া হয় তখন এটি সরাসরি রক্তে চলে আসে। এক্ষেত্রে ওষুধের পরিপাক নালী দিয়ে অ্যাবজর্পশন হওয়ার কোনো দরকার পড়ে না। আবার যখন কোনো ওষুধ ইন্ট্রামাসকুলার ইনজেকশন আকারে নেওয়া হয় তখন ওষুধটা পেশিতে থাকা টিস্যুতে যায় এবং ক্যাপিলারির মাধ্যমে ওই ওষুধ রক্তনালী ও টার্গেট অর্গানে চলে যায়। বায়ো অ্যাভেলেবিলিটি বলতে বোঝায় টোটাল ওষুধের যতটুকু অ্যাবজর্বড হয়ে রক্তে এসেছে তার পরিমাণ। মুখে খাওয়া ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি কখনো 100% হতে পারে না। এক্ষেত্রে ওষুধটা ফার্স্ট পাস ইফেক্টে কিছুটা নষ্ট হয়ে যায়। অপরদিকে ইন্টারভেনাস ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি 100%, কারণ এটি সরাসরি রক্তে পৌঁছায়, লিভারে গিয়ে নষ্ট হয় না। ওষুধের বিভিন্ন ফর্মুলেশন অনুযায়ী বায়ো অ্যাভেলেবিলিটি ভিন্ন হয়, কারণ এগুলো একই রকম ভাবে আমাদের বডিতে রিলিজ হয় না। যেমন এন্টারিক কোটের ট্যাবলেট গুলো ক্ষুদ্রান্তে গিয়ে ভাঙে, এটি পাকস্থলীতে ভাঙে না। আবার এক একজনের পাকস্থলী থেকে সবকিছু খালি হয়ে ক্ষুদ্রান্তে আসার যে সময়টা, তাকে আমরা বলি গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম, এটিও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আবার সাস্টেইনড রিলিজ ট্যাবলেটের অ্যাবজর্পশনও ভিন্ন হয়। এক্ষেত্রে সারাদিন একই পরিমাণে ওষুধ ভাঙতে থাকে। ড্রাগ অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে। এক নম্বরে রেট অফ ডিসলিউশন, মানে যে ওষুধ পাকস্থলীয় ক্ষুদ্রান্তে যাওয়ার পর যত দ্রুত ভেঙে পানিতে মিশে যাবে তা তত দ্রুত রক্তে পৌঁছাবে। তাই দ্রুত কাজ করার জন্য এমন ট্যাবলেট ফর্মুলেশন করা হয় যেগুলো ইমিডিয়েট বা র্যাপিডলি ভেঙে রক্তে গিয়ে কাজ করবে। 2. সারফেস এরিয়া, যেহেতু ক্ষুদ্রান্তের সারফেস এরিয়া পাকস্থলীর চেয়ে অনেক বেশি, তাই ওষুধের বেশিরভাগ অ্যাবজর্পশন ক্ষুদ্রান্তে হয়। সাধারণত ওষুধ ক্ষুদ্রান্তে অনেক বেশি সময় ধরে থাকে, এটিও অন্যতম একটি কারণ। 3. লিপিড সলিউবিলিটি, বেশিরভাগ ওষুধ এমন ভাবে বানানো হয় যাতে সেটা লিপিড সলিউবল হয়। এতে ওষুধগুলো খুব সহজেই কোষ ঝিল্লির ফসফোলিপিড বাইলেয়ার পার করে কোষের ভিতরে যেতে পারে এবং সেখানে গিয়ে ওষুধটা কাজ করতে পারে। আশা করি একটি ওষুধের অ্যাবজর্পশন কিভাবে হয় আপনি খুব ভালো মতো ধরতে পারেন। Explanation, and it starts with what is under your tongue. Well, it's a thin mucous membrane rich in capillaries and blood supply, and you probably haven't looked under your tongue often, but you'll see there actually are a lot of capillaries in there. So what happens is that medication gets absorbed rapidly directly into your bloodstream,
And that, of course, means that it's going to take effect more quickly than, say, if you take an oral medication. Because what happens when you take an oral medication is it's going to travel all the way through your mouth, down your esophagus, and ultimately into your stomach, where stomach acid will start to break that pill down. And then as that pill is broken down, it's absorbed in through your small intestine, but it actually makes a pass through your liver before eventually it then reaches other parts of your body where it can do the work. For instance, if you take something for pain in your foot, that's a lot of activity to get to where you ultimately want that medication to take effect. Now, having said that, কারণে অকারণে ডাক্তাররাও দিচ্ছেন, ওষুধ কোম্পানিগুলো পাহারায় থাকে চিকিৎসকরা ঠিকঠাক লিখছেন কিনা। ফার্মেসিও বিক্রি করছে দেদারসে। রোগীরাও মনে করছেন অল্প দিনে সুস্থ তো হওয়া যাচ্ছে। অ্যান্টিবায়োটিক বিক্রিতে ফার্মেসিগুলো তোয়াক্কাও করছে না ডাক্তারের প্রেসক্রিপশন। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করি, সেহেতু কিছুটা জানি। ওই ক্ষেত্রে আমার নিজস্ব লোকজন হলে বলি যে ভাই এটা খা, আর ডাক্তারের সাজেশন এবং টোটাল ডোজটা কমপ্লিট করবি। অকারণে অ্যান্টিবায়োটিক নেয়া 3 রোগীর ড্রাগ সেন্সিটিভিটি রিপোর্ট। বয়স 37, এরই মধ্যে শরীরে অকার্যকর প্রথম সারির অ্যান্টিবায়োটিকগুলো। বয়স 60-এর উপর এমন 2 রোগীর বেলায় অকার্যকর প্রায় সব অ্যান্টিবায়োটিক। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অল রেজিস্ট্যান্ট। আমাকে বাধ্য হয়ে মেরোপেনাম দিতে হচ্ছে। যখন এগুলো একসময় ব্যবহার করতে থাকবো অযাচিতভাবে, তখন একটা পর্যায়ে এগুলো যখন রেজিস্ট্যান্ট হতে থাকবে, তখন আপনার আর যাওয়ার জায়গা থাকবে না। তখন এই ইনফেকশনটা ট্রিট করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা দলের অন্যতম ডাক্তার রাব্বি জানান, গেল 1.5 বছরে 72,670 জনের নমুনা পরীক্ষা করেছেন। পেয়েছেন বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো জীবাণু 75 থেকে 90% প্রতিরোধী হয়ে উঠেছে। যে অ্যান্টিবায়োটিকটা আইসিইউতে ব্যবহার করার কথা, সেটা আমরা ওয়ার্ডে ব্যবহার করতে বাধ্য হচ্ছি। এই একই রিপোর্টে দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রথম সারির, দ্বিতীয় সারির সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলো আর কাজ করছে না, অকার্যকর হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের এমন যথেচ্ছ ব্যবহারে শুধু বাংলাদেশেই 1 বছরে প্রাণ গেছে 26,000-এরও বেশি মানুষের। রোগীর হয়তো ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তার হঠাৎ একটা ইউরিন ইনফেকশন হচ্ছে বা নিউমোনিয়া হয়ে সে মারা যাচ্ছে। একটা সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে সার্জারি স্থলের ইনফেকশন হয়ে রোগীটা মারা যাচ্ছে। প্রথম থেকে কাউন্সেলিং করছি যে আমি অ্যান্টিবায়োটিক দিবই না। কি হয় যদি অকারণে কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে বারবার? আমাদের শরীরে কিছু জীবাণু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এইটা ভালো জীবাণু, এটা আমাদেরকে প্রোটেক্ট করে। আননেসেসারি অ্যান্টিবায়োটিক এই ভালো জীবাণুগুলিকে আমি ধ্বংস করে ফেলতেছি। ওষুধ খেয়ে যে আমাকে ভালো করার কথা ছিল, বিনিময়ে আমি আসলে খারাপ হয়ে গেলাম। কি হতে পারে ভবিষ্যৎ যদি এভাবেই চলতে থাকে? ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট দেখেন, আমরা বলেছি কি এখন প্রায় $20 ট্রিলিয়ন খরচ হচ্ছে মানুষের পিছনে। এটা 2050-এ গিয়ে 100 ট্রিলিয়নে যাবে। আমরা বলেছি কি যে মৃত্যু হার এখন 2019 সালে ছিল 12 লাখ মানুষ মারা গেল, আমাদের এটা 2050-এ গিয়ে আমরা কোভিডে যত মানুষ মারা গেছে তার দ্বিগুণ মানুষ মারা যাবে। 5-10 বছর পরে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুবই কমে যাবে। আমাদেরকে সেই প্রি পেনিসিলিনের যুগে চলে যেতে হবে, যখন কিছুই করার থাকবে না ইনফেকশন হলে। এ থেকে উত্তরণের কি উপায়? যেসব চিকিৎসকরা হরহামেশাই বিনা কারণে অ্যান্টিবায়োটিক লিখছেন না, তারা বলছেন চিকিৎসকদের যে ব্যবস্থাপত্র সেটির অডিট হওয়া দরকার। একই সঙ্গে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে ফার্মেসিগুলো দেদারসে অ্যান্টিবায়োটিক বিক্রি করছে এবং যে ওষুধ কোম্পানিগুলো জোরপূর্বক সেগুলো মার্কেটে প্রতিষ্ঠিতও করছেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ওষুধ মাত্রই আসলে একটি ঝুঁকিপূর্ণ সামগ্রী, এই ব্যাপারটা মনে রাখা দরকার যে ওষুধ একটি অন্যান্য সকল পণ্য থেকে ওষুধ একটু আলাদা, এবং আজ অবধি কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটাতে কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এবং এই ক্ষতি সম্পর্কে জানাশোনাটা আসলে গড়ে ওঠে পৃথিবীতে ডাক্তার এবং মানুষের সবাইকে জানানোর মধ্য দিয়ে। কারণ ওষুধটা যখন বাজারে আসে তখন তার সম্পর্কে আমরা যেটুকু জানি সেটা শুধুমাত্র সীমিত আকারে 2 থেকে 3,000 5,000 লোকের মধ্যে করা গবেষণার ফলাফল। এর ফলে ওষুধ সম্পর্কে পরবর্তী 15 বছর যাবৎ চিকিৎসকরা এবং সাধারণ মানুষ তাদের যে সমস্ত ওষুধ খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো বিশ্বব্যাপী এবং তার দেশে জানান, এবং সেই জানার মধ্য দিয়ে পৃথিবীতে জ্ঞানটা গড়ে ওঠে। অতএব ওষুধ সম্পর্কে আমরা যা জানি প্রথমে, সেটুকু ধীরে ধীরে সম্পূর্ণ হয় চিকিৎসক এবং অন্যান্য মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া জানানোর মধ্য দিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে এই প্রক্রিয়াটি একেবারেই অনুপস্থিত। খুবই প্রাথমিক পর্যায়ে অল্প কিছু, এখন পর্যন্ত হাজারো ছাড়ায়নি, অল্প কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে রিপোর্টেড হয়েছে। আমরা আশা করব বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়, বাংলাদেশের ফার্মাসিস্ট, নার্স এবং সাধারণ মানুষ যখনই কোনো ওষুধ গ্রহণ করবেন এবং সেটার সঙ্গে যদি কোনো ধরনের অসুবিধা অস্বস্তি বোধ করেন, ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করেন। কারণ
আমরা এখন পর্যন্ত যা জানি এগুলো হচ্ছে উন্নত বিশ্বের মানুষের মধ্যে যে ওষুধের যেই পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটাকে আমরা বইপত্রে লেখা আকারে দেখি, কিন্তু বাংলাদেশের মানুষদের এই অংশের মানুষের জেনেটিক্স, এই অংশের মানুষের যে রেশিয়াল ডিফারেন্সগুলো আছে সেগুলোর কারণে ওষুধে যে তাদের যে পার্থক্য হয় সেটা সম্পর্কে আজ অবধি আমরা কিছুই জানি না, এবং এই জানাটা অন্য কোনো পদ্ধতি নেই বাংলাদেশের মানুষদের নিজেরা জানানো অথবা এই দেশের চিকিৎসকদের জানানো ছাড়া। অতএব আমরা আশা করব বাংলাদেশের চিকিৎসক এবং অন্যান্য মানুষ, নার্স সবাই তাদের যে কোনো বিষয়ে তাদের মোটেই নিশ্চিত হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি সন্দেহ হয় যে আমার সম্ভবত এই গায়ে চুলকানিটা অথবা এই কানের পেছনে বা ভো ভো করছে অথবা আমি চোখে ঝাপসা দেখছি বা যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াকে, যে কোনো ধরনের অস্বস্তি বা অসুবিধাকে যদি মনে হয় যে এটা ওষুধ খাওয়ার পর হচ্ছে, উনি যেন জানান। এরপর এটাকে ফিল্টার করে এটাকে বৈজ্ঞানিকভাবে যাচাই বাছাই করার জন্য বিশেষজ্ঞ কমিটি আছে, তারা যাচাই বাছাই করবে। আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে ওষুধ খাওয়ার পরে যে কোনো ধরনের অসুবিধা বা অস্বস্তি হলে জাতীয় বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অ্যাডভাইজারি কাউন্সিলের কাছে এটি জানানোর ব্যবস্থা করা। জানানোর জন্য ফর্ম আছে, জানানোর জন্য আপনারা www.dgda.gov.bd সেখানে গিয়ে একটি ফর্ম আছে এবং অনলাইনেও জমা দিতে পারেন। সবাইকে নিজেদের বাংলাদেশের মানুষের মধ্যে কোন ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় সেটা জানানোর এই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান। অনেক সময় দেখা যায় যে একই ওষুধ কোনো কোনো রোগীর ক্ষেত্রে সেটি পার্শ্ব প্রতিক্রিয়া করছে, আবার অন্যান্য রোগীর ক্ষেত্রে সেটি পার্শ্ব প্রতিক্রিয়াও করছে না, বা কারো ক্ষেত্রে দেখা যায় নর্মাল একটি ওষুধ যেটি আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটিতেই তার শরীরে র্যাশ উঠে যাচ্ছে বা তার চুলকানি হচ্ছে, সেক্ষেত্রে আবার অনেক রোগী দেখা যায় কোনো সমস্যা হয় না। এর কারণটি আসলে কি? হ্যাঁ, এই কারণ কিছুটা অনেকগুলো কারণ হতে পারে। একটা ধরেন জেনেটিক যে তার জেনেটিক সাসেপ্টেবিলিটি আছে, সে ওষুধটাকে যেভাবে মানে শরীরে মেটাবোলাইজ করা দরকার সেগুলো করতে পারছে না, যে এনজাইমগুলো দরকার সেগুলো নাই কিংবা কম আছে। যেমন ফর এক্সাম্পল একটা ওষুধে G6PD ডেফিসিয়েন্সি অনেক পেশেন্ট আছে যাদের G6PD ডেফিসিয়েন্সি, তাদের যদি আপনি সালফার ওষুধ দেন সাথে সাথে হিমোগ্লোবিন ফল করে যায়। তারপরে যে নাইট্রোফুরান্টয়েন যেটা আমরা ইউরিনারি ইনফেকশনে ব্যবহার করি, তাদের যদি দেওয়া হয় সাথে সাথে ফল করে যায়। মানে আরবিসিগুলো মানে লোহিত কণিকাগুলো ভেঙে যায়, ভেঙে মানে রক্তশূন্যতা দেখা দেয়। মানে এটা হলো একটা জেনেটিক প্রবলেম। আর কিছু কিছু আছে, ধরেন কারো যদি কিডনির অসুবিধা থাকে, লিভারের অসুবিধা থাকে কিংবা অন্য অন্য অঙ্গে অসুবিধা থেকে যে দিক দিয়ে ওষুধটা পাস করে যাচ্ছে সেখানেও একটা প্রবলেম হতে পারে। এই যে টিবির ওষুধে আমরা মানে যক্ষা রোগীর ওষুধে স্পেশাল আইসোনিয়াজেড যখন আমরা দেই, অনেকের আছে যে আইসোনিয়াজেড যে ভাঙছে সেটা অনেকের তাড়াতাড়ি ভাঙতে পারে, অনেকে আস্তে আস্তে ভাঙে। এর উপর বেসিস করেও অনেকের বিভিন্ন রকম রিয়াকশন হয়, মানে পার্শ্ব প্রতিক্রিয়ার ধরনটি ভিন্ন হয়। জি, বিভিন্ন কারেন্ট। সেইভাবে মানে এটা একটা অবশ্যই এটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, অনেক ক্ষেত্রে প্রেডিক্ট করা যায় না। তবে আগে থেকে বলা যায় না। যদি পেশেন্ট এসে বলে যে না ডাক্তার সাহেব আমার তো এই ওষুধ আমার অ্যালার্জি আছে দিয়েন না আপনি, তখন আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান, তারা দ্বিধান্বিত হয়ে যান ওষুধ চালাবেন কি বন্ধ করে দেবেন, বা এ নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যান যে দীর্ঘমেয়াদী আর কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা ভবিষ্যৎ জীবনে। এটি কি সবসময় আসলে পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় কি তার দুশ্চিন্তার কারণ, নাকি এটি আসলে তেমন দুশ্চিন্তার কারণ নাও হতে পারে? যে দুশ্চিন্তার কারণ নাও হতে পারে। আসলে অনেক সময় ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন স্যালবুটামল ভেন্টন ইনহেলার যেটা আমরা অ্যাজমার জন্য ব্যবহার করি, এটা ব্যবহার করলে হাত কাঁপে। হ্যাঁ, হাত কাঁপে, এটা একটা সাইড এফেক্ট, কিন্তু যেহেতু এটা উপকারে লাগছে অ্যাজমা রিলিফের জন্য খুবই মানে উপকারী ওষুধ, সেজন্য আমরা এই সাইড এফেক্টটা ইগনোর করি। সিমিলারলি বেক্লোমেথোসোন বলে একটা ওষুধ আছে, সেটা অ্যাজমাতে ইউজ হয়। এটা ইউজ করলে গলায় একরকম ফাঙ্গাল ইনফেকশন হয়, ক্যানিডিয়াসিস বলে, সেটাও আমরা একসেপ্ট করে নেই, বিকজ মানে এই ওষুধটা খুবই উপকারী ওষুধ। সিমিলারলি ধরেন প্রেশারের ওষুধ অ্যামলোডিপিন খেলে পায়ে পানি আসে। এই পানিটা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে যে দেখো আমার পা ফুলে যাচ্ছে অ্যামলোডিপিন খেয়ে। এখন এটা পেশেন্টের হয়তো যদি বেশি চিন্তিত হয় আমরা চেঞ্জ করে দিই ওষুধটা, কিন্তু এটা একটা ইনোসেন্ট সাইড এফেক্ট, এটা তেমন খুব একটা সাইড এফেক্ট মনে হয় না। সেরকমই ধরেন একটু পেটে ব্যথা করলো, একবার দুবার ডায়রিয়া হলো, সেই জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা মানে উচিত নয়। কোর্সটা কমপ্লিট করে যদি ডায়রিয়াটা ওরকম না বাড়ে, পেটে ব্যথাটা যদি ওরকম সিভিয়ার না হয়, আমরা চালিয়ে যাই ওষুধটা।
এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর গ্রেটার উপকারিতা মানে জি। ইউটিলিটি দেখা হয় যে জি। রোগীর স্বার্থে কোনটি বেশি লাগছে, ওষুধটি না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটি, তাই। সেটি বিবেচনা করা হয়। জি জি। সেক্ষেত্রে কখন একজন রোগী তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হবেন বা তিনি তার চিকিৎসকের পরামর্শ নেবেন? অ্যাকচুয়ালি না, যে কোনো রোগীর একটা অধিকার আছে তার চিকিৎসককে জানানোর যে ডাক্তার সাহেব আপনি আমাকে যে ওষুধটা দিলেন সেটা আমার ভালো লাগছে না, আমি তো এরকম এই নতুন সিমটম দেখা দিয়েছে। ধরেন যে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তার শরীরে র্যাশ দেখা দিল, এটা তো মানে এই র্যাশটা সে যদি অ্যান্টিবায়োটিক চালিয়ে যায় তাহলে কিন্তু আর র্যাশ বাড়তে পারে। প্রথমেই যে আমরা বন্ধ করে দিই তাহলে তো সেফ। সিমিলারলি ধরেন একটা ওষুধ আমরা স্টার্ট করলাম, তার পেশাব কমে গেল, একদম পেশাব হচ্ছে না, তখনও তো তার একটা মানে সে যা ডাক্তারকে জানাতে পারে তারও শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। কিন্তু সিরিয়াস সিমটম যদি হয় তাহলে ডাক্তার বুঝতে পারবে যে এটা সিরিয়াস প্রবলেম না মাইনর প্রবলেম। এখন রোগীর পক্ষে এটা ডিটারমাইন করা একটু ডিফিকাল্ট যে প্রবলেমটা সিরিয়াস না মাইনর, এটা চিকিৎসকই বলতে পারবে এবং সে অনুযায়ী সে ব্যবস্থা নেবে। সাধারণত নতুন একটা সিমটম দেখা দিলে ওষুধ ব্যবহার করার সময় এবং যেটা রোগীকে মানে সে ব্যক্তিকে ভোগাচ্ছে এবং যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং যে চিকিৎসক ওষুধটা লিখেছিলেন তাকে যদি জানানো হয় সে বেটার সাজেশন দিতে পারবে। সেক্ষেত্রে বিষয়টি যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলেই তার চিকিৎসককে জানানো উচিত। পরে চিকিৎসকই ঠিক করে দিবেন যে আসলে এটি তার জন্য কতটা ক্ষতিকারক বা তার জন্য কতটা এটা সহনীয়। তিনি সিদ্ধান্ত দিবেন যে ওষুধটি কি চলবে কিনা না বন্ধ করে দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক খুবই যথেচ্ছ ব্যবহার হয়। আমরা জানি, আমরা অনেকেই দেখা যায় নিজেরাই চিকিৎসা শুরু করে দিই। যে কোনো সামান্য একটু ঠান্ডা জ্বর বা সর্দি হলে আমরা দেখা যায় যে পার্শ্ববর্তী দোকান থেকে আমরা অ্যান্টিবায়োটিক এনে খাওয়া শুরু করি, বা অনেকে হয়তো সেটি কন্টিনিউ করি, অনেকে করি না, অনেক বা নিয়মিত খাই না। সেক্ষেত্রে এরকম অনিয়মিত বা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আসলে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাতে কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বা হতে পারি? আমাদের দেশে তো এটা একটা বিরাট সমস্যা, আসলে সমস্যা। কারণ আমাদের দেশে যেখানে সেখানে ডিসপেন্সারি আছে এবং সবাই যে কোয়ালিফাইড ফার্মাসিস্ট তাও তো না। তাই আর আমরা নিজেরও ডিসপেন্সারিতে গেলে যে কোনো ডিসপেন্সারিতে গেলে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আপনি জানেন যে বিদেশে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক লেখা হয় না, যার ফলে আমাদের দেশে অনেক ওষুধই এখন মানে জীবাণু রেসিস্টেন্ট হয়ে যাচ্ছে। যেমন টাইফয়েড এক সময় ছিল যে কোট্রিমক্সোজ বলে একটা ওষুধ ছিল, খুব ভালো কাজ করতো, এখন কাজ করে না। মানে অন্য ওষুধ আমাদের ব্যবহার করতে হয় কি 3 দিন 4 দিন ম্যাক্সিমাম আমাদের দেশের অ্যান্টিবায়োটিক কোর্স কেউ কমপ্লিটও করে না। একটা কারণ হলো হয়তো সে ভালো হয়ে যায়, কিছুটা ভালো হয়। সেকেন্ড হলো হয়তো মানে অভ্যাসটাই নাই যে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করার অভ্যাসটাই খুব কম মানুষের আছে। এটা একটা দুঃখজনক। কিন্তু আপনার এর চেয়ে বেশি দুঃখজনক হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। ধরেন যে অ্যান্টিবায়োটিকটা আমাদের শ্বাসনালীর জন্য ভালো, লাংসের জন্য ভালো, সেটা যদি আমরা না বুঝেই আমরা কিডনি ইনফেকশনের জন্য খাই কিংবা পেটের ইনফেকশনের জন্য খাই, তাহলে তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। সিমিলারলি যদি আমরা একটা স্কিনের যে অ্যান্টিবায়োটিকটা ভালো, সেই অ্যান্টিবায়োটিকটা যদি আমরা আপনার বোনের জন্য খাই কিংবা সাইনাসের ইনফেকশনের জন্য খাই, তাহলে তো অ্যাপ্রোপ্রিয়েট হলো না। এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক নিজেরা চুজ করলে এরকম হতে পারে। আরেকটা প্রবলেম হয় যদি বাসায় অ্যান্টিবায়োটিক একজনের জন্য দেওয়া হয়েছিল, ধরেন আপনার জন্য দেওয়া হলো, কেউ বাসায় একজনের অ্যান্টিবায়োটিক আছে, ওটা আমি খেয়ে নিলাম, পরে যারই সমস্যা হোক সে ওটাই খায়। হ্যাঁ সেটাই খায়, এটাও একটা সমস্যা। মেডিকেশনের ব্যাপারে অথবা ওষুধের বিপক্ষে যে আপনার একটা অবস্থান, এটা ভুল। আমার ওষুধের বিপক্ষে অবস্থান না, আমরা সহ অবস্থান। হ্যাঁ মানে আমাদের কথা হচ্ছে যেমন আমার এখন প্রেশার বেড়ে গেলে আমাকে ওষুধ নিতে হবে, কিন্তু আমার অবস্থানটা হচ্ছে এই যে সারা জীবন আমি কেন ওষুধ খেয়ে যাবো। ধরেন আপনার নিউমোনিয়া হয়েছে, তাহলে আপনার নিউমোনিয়ার ওষুধ কি সারা জীবন খেতে হবে কি না? গ্যাস্ট্রিকের ওষুধে এই যে গ্যাস্ট্রিকের যে ওষুধটা, হ্যাঁ এটা কি আমি সারা জীবন খেয়ে যাব? কিন্তু আসলে সারা জীবন আমরা খেয়ে যাচ্ছি। কিন্তু দেখেন আপনি এরপরে আপনার মনে করেন ম্যালেরিয়ার একটা চিকিৎসা, এটা কি সারা জীবন চলবে?
ঠিক একইভাবে লং টার্ম যে ডিজিজগুলোকে সেগুলোকে আমরা এটাকে রিভার্স করার চেষ্টা না করে নাম দিয়েছি লাইফস্টাইল ডিজিজ, কিন্তু লাইফস্টাইল মডিফাইড না করে সেটা চিকিৎসাই করে যাচ্ছি। একটা ওষুধ চলবে সারা জীবন ওষুধ খাবে। আমার প্রশ্ন হচ্ছে হয় কেন আমি সারা জীবন ওষুধ খাবো? কেন আমি এটাকে পরিবর্তন করার চেষ্টা করব না? কেন আমি ফোকাসটাকে লাইফস্টাইলের প্রতি বেশি দিব না? যেখানে প্রতিটা গাইডলাইনের প্রথমে বলা আছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি ডেভিডসন খোলেন, প্রথমে দেখবেন লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যে কোনো বইতে ডায়াবেটিসের যেটা আমেরিকান যে গাইডলাইনটা আছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আপনি প্রথমে খুললে দেখবেন আগে লাইফস্টাইল মডিফিকেশন। আমরা অ্যাজমা নিয়ে কাজ করি, সেখানে প্রথমেই দেখবেন যে লেখা আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, যেটা কিনা আমরা একদম ওভারলুক করে যাই। আমরা কেন জানি ওষুধ লিখতে এবং সেটাকে ফলো আপ করতে, এবং প্রায় দেখবেন যে ডায়াবেটিক হাসপাতালে আমরা কি করছি যে কয়েকদিন পর আসছে রুগী, যাওয়ার পরে এবং বলছে যে আমার ডোজ বাড়াতে হবে, তো ডোজ বাড়াচ্ছে, কারণ আমরা নিয়ন্ত্রণ পাচ্ছি না। তো এইভাবে চললে তো নিয়ন্ত্রণ হবে না। আপনাকে আগে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, আপনার খাবারের যে বাজে খাবারগুলো বাদ দিতে হবে। এখন আমরা এই যেই কথাগুলো অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে বলছি, কেন আমরা কোক ফান্টা নিয়ে কেন কথা বলছি না? কেন আমরা ফাস্ট ফুডগুলো নিয়ে কথা বলছি না? কেন আমরা প্রসেস ফুডগুলো নিয়ে কথা বলছি না? কেন আমরা এই যে আমাদের বাচ্চাদেরকে কেন চকলেট খাওয়াচ্ছি? আমরা কেন তাদেরকে সুগারি ড্রিঙ্কস তার হাতে তুলে দিচ্ছি? কেন তাকে আইসক্রিম খাওয়াচ্ছি? সাধারণভাবে যে ওষুধ উৎপাদকরা তারা চেষ্টা করেছেন যেন ওষুধের বিক্রিটা বাড়ানো যায়। বিক্রি বাড়ানোর ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে একজন চিকিৎসককে কনভিন্স করে তার মাধ্যমে একটি ওষুধকে বিক্রি করানো এবং একটি সাধারণ ক্যাম্পেইন করলে সেই ওষুধটি মানুষের মধ্যে চাহিদা তৈরি করা তুলনামূলকভাবে দ্বিতীয়টি সহজ। সেলফ মেডিকেশনের জন্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যক্তির আসলে যেই পরিমাণ দক্ষতা এবং জ্ঞান প্রয়োজন, এই বিষয়টি কিন্তু কখনো বিবেচনা করা হলো না। মনে করা হলো উনি যেহেতু মাছ কিনতে পারেন, উনি যেহেতু গাড়ি কিনতে পারেন, উনি বোধহয় ওষুধটাও নিজের জন্য কিনে নিতে পারেন। অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে উনি যেই পরিমাণ ঝুঁকির মুখোমুখি হবেন, এই ওষুধ নির্বাচনের ভুলটির জন্য উনি অনেক বেশি ঝুঁকির মুখোমুখি হবেন। কিন্তু বিভিন্ন মুনাফা এবং অন্যান্য লাভের সুবিধাগুলোর কারণে এই একটি অবভিয়াস বিষয়কে ইগনোর করা হলো এবং এটা সাংঘাতিকভাবে বিশ্বব্যাপী প্রমোট করা হলো। বাংলাদেশে প্রেসক্রিপশন যেগুলো বাধ্যবাধকতা আছে সে ওষুধগুলো মানুষ সেলফ মেডিকেশনে করে। আর সেলফ মেডিকেশনের পাশাপাশি বাংলাদেশে আরেকটি খারাপ জিনিস আছে, 2.5 লক্ষ দোকানদার আছে। মানে এই নন ডাক্তার একটা বড় গ্রুপ আছে যারা নাকি এটাকে আবার প্রেসক্রিপশনও বলি আমরা। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে এটার নামও প্রেসক্রিপশন, চিরকুটে লিখতে পারলে ওটার নামই প্রেসক্রিপশন, এবং ওইটাও কিন্তু এক ধরনের সেলফ মেডিকেশন। যেই ওষুধগুলো বেশি ব্যবহার হয়, ব্যথার ওষুধ অথবা নাপা এক্সট্রা, যেগুলো আমরা একেবারে নাগালের মধ্যে, সেখান থেকে আসলে দীর্ঘমেয়াদে কোনো শারীরিক ক্ষতি আসলে আছে কিনা? 2 ধরনের ওষুধের ব্যবহার আসলে অনেক বেশি ঘটছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে অ্যানালজেসিক। ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক এই দুটো গ্রুপেও আসলে প্রচুর ওষুধ মানুষ নিজে গ্রহণ করে। এখন একটা বিরাট ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটেছে যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়াতে আমরা ওষুধের নাম উচ্চারণ করে আলোচনা করেছি, এটা দিয়ে এই সুবিধা হয়। এবং এটা খুবই ইন্টেন্সিভলি হয়েছে এবার কোভিড মহামারীতে। আপনি অবিশ্বাস্যভাবে কোভিড মহামারী চলাকালীন সময়ে সেলফ মেডিকেশন যেভাবে বেড়েছে, এই কোভিড মহামারী উত্তর বাংলাদেশে আসলে এটাকে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হবে বা এটাকে কমানো যাবে, এটা বেশ জটিল একটা প্রশ্ন। মানুষ শুনেছে, খেয়েছে, প্রেসক্রিপশনের প্রিন্ট শট ফেসবুকে বিতরণ করা হয়েছে মানুষ, এবং সে কারণে মানুষ সেলফ মেডিকেশনে অসম্ভব একটা প্রবণতা তৈরি হয়েছে। ওষুধ বিক্রি বাড়ানোর পক্ষে যে যথেষ্ট প্রচার, এটা এই মানুষকে সতর্ক করার জন্য তার 100 1 ভাগ প্রচারও নেই। বাংলাদেশে আমরা দেখছি যে ফুড সাপ্লিমেন্টের এক ধরনের প্রবণতা, মানুষ অনেক দাম দিয়ে কিনছে, এবং চিকিৎসকরাই বলেছেন যে কেউ ওষুধ বন্ধ করে দিয়ে মনে করছেন এটির কোনো সাইড ইফেক্ট নেই এবং এটি খেলে তিনি অনেক বেশি মানে এমনভাবে তিনি ভালো হবেন যে রোগ তাকে হয়তো ছুঁতে পারবে না। এই জায়গাটা একটু পরিষ্কার করবেন। এটা একটা মানে বড় ধরনের বিভ্রান্তি দুনিয়া জোড়া তৈরি হয়েছে আসলে ফুড সাপ্লিমেন্টের নাম করে। এটাকে একটা ইন্ডাস্ট্রি আকারে চেহারা নিয়েছে নিউট্রাসিউটিক্যালস, তারা ফার্মাসিউটিক্যালসের প্যারালালি। বাংলাদেশে কিন্তু এটা কাঠামোবদ্ধভাবে আসলে নিউট্রাসিউটিক্যালস দাঁড়ায়নি, সেটা একটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশে মূলত আপনারা যেগুলো ফুড সাপ্লিমেন্ট আকারে দেখেন, অধিকাংশ ক্ষেত্রে এগুলো হচ্ছে স্মাগল, মানে বেআইনিভাবে আসা, এবং এগুলো সম্পর্কে আসলে চিকিৎসকদের আমাদের যে মূল পাঠ্যক্রম সেখানে এগুলো সম্পর্কে তেমন কোনো উল্লেখও থাকে না, এবং এইগুলোতে কি আছে সেগুলো যাচাই বাছাই ছাড়াই আসলে এগুলো লেখা হচ্ছে। সো ফুড সাপ্লিমেন্টের নামে বাংলাদেশে যা চলছে সেটা ঢালাভাবে বলা যেতে পারে যে ঢালাভাবে একটি অনৈতিক প্রমোশন এবং একটা ভ্রান্ত ধারণা মানুষের। ফুড সাপ্লিমেন্ট যেহেতু আমি এটা খাবারের মতো খাই অথবা এটি নিরাপদ, কারণ আমি তো খাচ্ছি, এগুলো অবৈজ্ঞানিক এবং বিভ্রান্তিকর ধারণা, এবং এটি মানুষের রিসোর্স নিয়ে যাচ্ছে এবং ক্ষতিও করছে। বড় ধরনের একটা ঘটনা হচ্ছে যে কোনো ঝুঁকি রিপোর্টিং হচ্ছে না বাংলাদেশে। কি ক্ষতি হচ্ছে ওষুধের, এটা কেউ রিপোর্ট করছি না আমরা। অর্থনৈতিক ক্ষতিও আমরা বলছি না, শারীরিক ক্ষতিও রিপোর্ট করছি না, শারীরিক মানসিক ক্ষতিগুলো। এখানে যেটা বারবার বলা হচ্ছে যে আসলে আপনি মূল স্ট্রিম মেডিসিন যেটা, তার বাইরে আসলে কতগুলো বিকল্প ধারা আছে, কিন্তু বিকল্প ধারাগুলো তার বিজ্ঞানের বিকাশের ফলে
এইগুলো আসলে তার বৈজ্ঞানিক যুক্তি যথেষ্ট শক্তিশালীভাবে প্রমাণ করতে পারেনি বিধায় এগুলো এখন শুধুমাত্র যে ক্ষেত্রে বলা হচ্ছে মোস্ট অফ দ্য অকেশনে এগুলো আসলে তেমন কোনো শক্তিশালী যুক্তি নেই। কিন্তু বাংলাদেশে সহ পৃথিবীর বেশ কিছু, বাংলাদেশে এমন কতগুলো শাখা আছে যেই শাখাগুলো যেই দেশে আবিষ্কার হয়েছিল সেখানে এখন এগুলো আমি উল্লেখ করতে চাই না, সেই সকল শাখার মেডিসিন সেখানে ব্যবহার হয় না, বাংলাদেশে এখনো ঢালাওভাবে লক্ষ লোকই ব্যবহার করে। এগুলো অবশ্যই ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল মেডিসিন এগুলোর অবস্থান আছে, সুনির্দিষ্ট অবস্থান, এবং সেগুলো সেই জায়গার জন্যই শুধুমাত্র ব্যবহার করা যেতে পারে। এবং এখানে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যে মডার্ন মেডিসিনের চিকিৎসকদের প্রেসক্রিপশনে মাঝে মাঝে এইগুলোর উপস্থিতি দেখা যায়। যারা মনে করেন যে আমার টাকা বেশি নেই, ভিজিট ডাক্তারের কাছে দিতে পারবো না, শহরে আসতে পারবো না, উপজেলায় আসতে পারবো না, তিনি কিন্তু ব্যাপকভাবে হোমিও খাচ্ছেন, সমস্যা নাই, কিন্তু দুটো আবার একসাথেও তিনি দেখছেন, এটিও খাচ্ছেন ওটিও খাচ্ছেন, এখানেও কোনো সমস্যা আসলে? সবচেয়ে শক্তিশালী স্বাস্থ্য কাঠামো বলা হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকেটটা। এনএইচএস এ পরিষ্কার বলা হয়েছে যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারবেন না আপনি এই বন্দোবস্তে যদি স্বাস্থ্য সেবা নিতে হয়। অর্থাৎ হোমিওপ্যাথি বিশ্বব্যাপী এখন একেবারে ক্লিয়ার কাট বলা আছে যে এটা কোনোভাবে স্বীকৃত কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। দুর্ভাগ্য বাংলাদেশে এটি এখনো স্বীকৃত, এবং এটি এমনকি হাসপাতালেও আছে কেউ কেউ। আমি আজকে এইভাবে অনিয়ার বলছি এবং এটা সবাই চেক করে দেখতে পারে। অতএব ওইটা অবশ্যই একটা বড় সমস্যা, মানে সমস্যা নয় বললে চলবে না। আর এটা কেন করা হলো? কারণ দেখা গেল যে এই সমস্ত ব্রাঞ্চে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর সঙ্গে মডার্ন মেডিসিনের ওষুধের ড্রাগ ইন্টারাকশন আছে। এগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত ওষুধগুলো কার্যকারিতা কমিয়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হচ্ছে। সেজন্যই কিন্তু এই বারগুলো আসছে যে আপনি একসঙ্গে দুটো মিলাতে পারবেন না, কারণ ওইগুলো আমরা জানিই না আসলে ওখানে কোনটা কি আছে। যেটুকু জানা যায় তাতে দেখা যাচ্ছে ক্ষতি। অতএব এটা কি অনেকটা ফুড সাপ্লিমেন্টের মতোই কিনা, যে আমি জানছি না আসলে কি আছে না আছে, অনেকটা না, বলা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সেটাই প্রচার করা হয়। এটি অ্যাবসলিউট একটি প্রচার। পার্শ্ব প্রতিক্রিয়াহীন পৃথিবীতে আসলে কোনো ওষুধ নেই পৃথিবীতে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, আমি একেবারে অনিয়ার নিশ্চিত করতেছি। এটা হতে পারে না। রোগ সারানোর সামর্থ্য আছে অথবা কোনো সমস্যা লক্ষণ কমানোর সামর্থ্য আছে, এরকম কোনো চিকিৎসা সামগ্রী কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা হতে পারে না। সেটার পরিমাণ কম হতে পারে, কম মানুষের মধ্যে হতে পারে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাবি সম্পূর্ণ অবাস্তব উপায়। Medication absorption is the movement of a drug from its site of administration into the blood. Oral drugs enter the stomach, where they either dissolve and pass through the cell membranes of epithelial cells lining the stomach, or travel undissolved through the stomach to the small intestine, which is the most common site of absorption. Here, drugs dissolve and pass through the intestinal wall. Oral drugs then travel through the portal venous system to the liver, where they undergo the first pass effect. During this process, the liver metabolizes some of the drug, either inactivating it or excreting it into bile for elimination from the body. The remaining amount of active drug leaves the liver and reaches general circulation and target organs. If a drug is administered via intravenous injection, it passes directly into the bloodstream, thus bypassing absorption in the GI tract. If administered through intramuscular or subcutaneous injection, the drug enters either muscle or subcutaneous tissue, where it passes through gaps between cells into capillary walls and then into general circulation or target organs, also bypassing absorption in the GI tract. Bioavailability is the net amount of a dose of a drug that is actually absorbed into the bloodstream. The bioavailability of oral drugs is less than 100% because of the first pass effect of the liver. In contrast, the bioavailability of IV drugs is 100% because they are not exposed to the first pass effect of the liver. Different drug formulations alter bioavailability because they are not absorbed at the same rate or to the same extent. For example, tablets dissolve at varying rates. Enteric-coated drugs dissolve in the small intestine, not the stomach. Because gastric emptying time differs between individuals, absorption times also vary. Sustained release formulas contain tiny spheres that dissolve at different rates,
resulting in a steady drug release throughout the day, but also resulting in variable absorption. Some factors affecting drug absorption are the rate of dissolution. Drugs that dissolve faster are absorbed faster. Surface area. Since the lining of the small intestine has more surface area than the lining of the stomach, most drugs are absorbed faster in the small intestine. Blood flow. The greater the concentration gradient between the drug-filled stomach and the rapidly flowing drug-free blood, the faster the absorption. Lipid solubility. Highly lipid-soluble drugs pass through the phospholipids in the cell membrane more easily than drugs of low lipid solubility. And pH partitioning. Absorption is faster when the difference between the pH at the site of administration and the pH of the plasma attracts more drug molecules to ionize in the plasma. How our body breaks down pharmaceuticals can mean the difference between treatment success or failure or something worse. Pharmacokinetics is the term used to describe the 4 stages of how medications move through your body. After we take a drug, it enters our bloodstream. That's the first stage, known as absorption. The route by which we take drugs affect how quickly they'll enter our bloodstream. Following absorption, the drug is carried throughout the body in the bloodstream in a process known as distribution. This is when the medication reaches its target site, such as fat, muscle, or brain tissue. The third stage, metabolism, is when drugs are chemically altered or metabolized by your body. All tissues in your body are responsible for drug metabolism, but most of the work is done by your liver. That's because your liver contains the largest concentration of metabolic enzymes, and these enzymes help to break down medications. 70 to 80% of the enzymes involved in drug metabolism are found in the cytochrome P450 group of genes. The rate at which your body metabolizes drugs determines how much of the drug is available. If your body metabolizes a drug too slowly, it stays active longer, and, as a result, you may experience side effects. If your body metabolizes a drug too quickly, the drug may not have a chance to reach blood levels high enough to provide benefit. Depending on your drug metabolism rate, you may need more or less of a certain medication. Excretion is the last stage. Our body gets rid of most drugs through our urine, but also through our sweat, saliva, feces, breast milk, or exhalation. Several factors affect how quickly your body can absorb, distribute, metabolize, and excrete drugs. Understanding how each person processes drugs can help doctors prescribe the right medication at the right dose and even save lives. Genetic testing can help give your doctor insight into your ability to metabolize certain drugs based on your CYP genes. More than 260 medications have pharmacogenomic biomarkers on their labels, and that is why it is important for you to carry your GenoMind RX Metatype card with you. It can help inform. যখন আমরা ওষুধ খাই, যে কোনো ওষুধই খাচ্ছি, সেটি আমাদের শরীরে আসলে কিভাবে কাজ করে? যে কোনো একটি ওষুধ, যে কোনো ওষুধ খাওয়ার পরেই সেটা শরীরে প্রথম সোজা বাংলায় কথা বলা যায় হজম হয়, অর্থাৎ এটা রক্তে চলে যায়, রক্ত থেকে তার লিভারে গিয়ে মেটাবলাইজড হয় এবং তারপর প্রয়োজনীয় জায়গায় গিয়ে যে জায়গাটায় যেতে হয় সেখানে গিয়ে সেটা কাজ করে। কিন্তু আসলে প্রয়োজনীয় যে জায়গায় যাওয়ার কথা শুধু কিন্তু সেই জায়গায় যাচ্ছে না, এটা সারা শরীরেই চলে যাচ্ছে। যেমন একটা ওষুধ দেওয়া হচ্ছে হয়তো কিডনিতে কাজ করার জন্য, কিন্তু রক্তের মাধ্যমে সেটা ব্রেনেও যাচ্ছে, সেটা কিন্তু অন্যান্য অঙ্গেও যাচ্ছে। সুতরাং আমি যে কাজটার জন্য ওষুধটা দিচ্ছি শুধু যে সে কাজে সেটা করছে তা নয়, সেটা কিন্তু আরও অন্যান্য জায়গায় গিয়েও নানা রকমের কাজ করছে, যেগুলোকে আমরা বলে থাকি সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। কেমন? তো সেই জন্য যখন ওষুধ দেয়া হয় তখন ডাক্তাররা অবশ্যই এটা বিবেচনায় রাখেন যে আমার অভীষ্ট যে লক্ষ্য আছে সে লক্ষ্য ছাড়া এটা সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া কীরকম করতে পারে।
আচ্ছা, একটি একটি কথা প্রচলিত আছে যে এমন কোনো ওষুধ নাই যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সেটি বোধহয় যে আপনি এখন বললেন আমাদের খানিকটা যৌক্তিকতা দেখিয়ে দিল, কারণ আসলে তো তার যৌক্তিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কথা। এবং অনেক ওষুধের গায়ে লেখা থাকে, বিশেষ করে বিদেশের ওয়েবসাইটগুলোতে, আমাদের দেশে এখনও অতটা আসে নাই, কিন্তু বিদেশের ওয়েবসাইটে লেখা থাকে যে একজন ডক্টর এই ওষুধটি দিচ্ছেন কারণ তিনি মনে করছেন যে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া তার তুলনায় এর যে প্রতিক্রিয়া অর্থাৎ যে ভালো ফলাফল দেওয়ার কথা সেটি তুলনামূলকভাবে বেশি, সে কারণেই তিনি ওষুধটি দিচ্ছেন আপনাকে। তো এই কথার প্রসঙ্গে যদি আসি, যে বাংলাদেশে আমরা কিন্তু একটি অভিযোগ প্রায় শুনতে পাই যে ডক্টর অনেক বেশি ওষুধ প্রেসক্রাইব করছেন বা দিচ্ছেন। এখানে এর সত্যটা কতটুকু? আপনি দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছেন, এটার ব্যাপকতাটা আসলে কত বলে আপনি মনে করেন অভিযোগের? এর তো সঠিক কোনো পরিসংখ্যান নেই, কিন্তু আমরা যে সমস্ত প্রেসক্রিপশন দেখি সেগুলো দেখে এটা অত্যন্ত লজিক্যাল একটা কনক্লুশন যে আসলে এটার ব্যাপকতা অত্যন্ত বেশি। আমি তো আমার নিজের প্র্যাকটিসে যত প্রেসক্রিপশন দেখে থাকে আমি বলতে পারি যে তার প্রায় 99% আমার মনে হয় যে এখানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ঔষধ আছে। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আমার মনে হওয়াটাই কিন্তু সবসময় সত্য নয়, কিন্তু তারপর একটা ধারণা করা যায় যে আসলে এই যে অপ্রয়োজনীয় ব্যবহার অত্যন্ত ব্যাপক হারে হচ্ছে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দ্বারা আক্রান্ত রোগী পাচ্ছি। আমি রক্তরোগটাই দেখে থাকি, এবং আমার কাছে অনেক রোগী আসে যাদের ক্ষেত্রে আমার কাজটাই হচ্ছে আসলে কিছু ওষুধ বন্ধ করে দেওয়া, এবং এই সমস্ত অপ্রয়োজনীয় ওষুধ বন্ধ করে দিলেই দেখা যায় সে কিন্তু অনেকটুকু সুস্থ হয়ে উঠেছে। এখন এই যে আমরা যে অতিরিক্ত ওষুধ লিখছি প্রয়োজনের অতিরিক্ত, এর কারণের আলোচনা হয়তো আমরা একটু পরে আসব, কিন্তু আমাদের এটার ভয়াবহতা আমার মনে হয় যে অত্যন্ত ব্যাপক, এবং এ ব্যাপারে আমি প্রায়শ আমার কলিগদেরকেও যারা আছেন, যাদের মধ্যে একটু যারা অভিজ্ঞ, তারা অনেকেই এটা অনুভব করেন, এবং আমি মনে করি যে এটা একটা মহামারীর মতো অবস্থা ধারণ করেছে, এবং এই জায়গাটা আমাদেরকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত।